গল্পস্বল্পে আজ পড়ছি সত্যজিৎ রায়ের লেখা ভূস্বর্গ ভয়ঙ্কর, আজ দ্বিতীয় পর্ব। শ্রীনগরের সঙ্গে গুলমার্গের কোনো মিলই নেই। এখানে হ্রদ, নদী, বাগবাগিচা ইত্যাদি কিছুই নেই। যা আছে তা হলো ঢেউ খেলানো পাহাড়ের গায়ে মসৃণ ঘন সবুজ ঘাস, যা দেখতে একেবারে মখমলের মতো। আর আছে ঝাউবন আর পাইন বন, আর ইতস্তত ছড়ানো কিছু কাঠের ঘরবাড়ি, সব মিলিয়ে ছবির মতো সুন্দর। এই পাহাড়ের গায়েই গলফ খেলা হয়, আর শীতকালে যখন ঘাস বরফে ঢেকে যায় তখন স্কিইং হয়। শ্রীনগর থেকে টাংমার্গ পর্যন্ত 28 মাইল ট্যাক্সি করেই আসতে হয়। তারপর শেষের চড়াই 4 মাইল যেতে হয় ঘোড়াতে। কলকাতায় থাকতে ফেলুদা লালমোহন বাবুকে বলে দিয়েছিল যে কাশ্মীরে ঘোড়ায় চড়তে হবে, ভয় নেই, উটের চেয়ে অনেক সহজ। লালমোহনবাবু একেবারে পাকাপোক্ত রাইডিং ব্রিচেস করিয়ে এনেছিলেন। গুলমার্গে ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন, ঘোড়া চড়ার মতো সহজ ব্যাপার আর নেই। আমাদের সঙ্গে মল্লিক মশাইরাও এসেছেন। আমরা আজকের রাতটা গুলমার্গে থেকে কাল এখান থেকে 3 মাইল দূরে আর 2000 ফুট ওপরে খিলেনমার্গ দেখে বিকেলেই শ্রীনগর ফিরে যাব। থাকার জন্য আমরা পাশাপাশি 2টো কেবিন নিয়েছি। আমাদেরটা ছোট্ট, ওদেরটা বড়। বিকেলে ক্যাবিনের বারান্দায় বসে চা খাচ্ছি। এমন সময় 3 জন ভদ্রলোক এসে হাজির। সুশান্তবাবু, সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয়বাবু, আর আরেকজন যাকে আমরা চিনি না। সুপুরুষ চেহারা, টকটকে রং, বয়স 30-32। সত্যি বলতে কি 3 জনই মোটামুটি এক বয়সী। সুশান্তবাবু নতুন ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম অরুণ সরকার, ইনি কলকাতায় ব্যবসা করেন। আমাদের সঙ্গে এখানে এসে আলাপ। জুয়ারিদের একজন বললে বোধহয় আপনার চিনতে আরও সুবিধে হবে। সকলেই হেসে উঠল। সুশান্তবাবু বললেন, আমরা এসেছি কেন বোধহয় বুঝতেই পারছেন। প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে আলাপ করতে এরা 2 জন খুবই ব্যগ্র। তাছাড়া শুনছিলাম আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলিও তো একজন নামী লেখক। ওর সব বইই নাকি বেস্ট সেলার। লালমোহনবাবু মাথা হেট করে হে হে করে একটু বিনয়ের ভাব দেখালেন। বিজয় মল্লিক আর অরুণ সরকারের খাতিরে ফেলুদাকে তার গোটা 2-3 বিখ্যাত কেসের বর্ণনা দিতে হলো। শেষ হয়ে যাবার পর সরকার ফেলুদাকে জিজ্ঞেস করলেন, আপনার কি কাশ্মীরে এই প্রথম? ফেলুদা বলল, হ্যাঁ, এই প্রথম। আমি কিন্তু আপনাকে প্রথমে দেখে কাশ্মীরি ভেবেছিলাম। আপনি বোধহয় এখানে অনেকবার এসেছেন। তাই এসেছি, বললেন সরকার। ইনফ্যাক্ট আমার ছেলেবেলার কয়েকটা বছর শ্রীনগরই কেটেছে। বাবা এখানে একটা হোটেলে ম্যানেজারি করতেন। তারপর বছর 20 আগে আমরা কলকাতা চলে যাই। এখানকার ভাষা আপনার জানা নেই? তা অল্প বিস্তর আছে বই কি। এবার ফেলুদা বিজয় মল্লিকের দিকে ফিরল। আপনার বাবার প্লাঞ্চেট সম্বন্ধে আপনার কোনো কৌতূহল নেই? বিজয়বাবু বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে না বললেন। বাবার ভীমরতি ধরেছে, বললেন বিজয়বাবু। একজন খুনি মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যাবে, এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আপনি সে কথা বাবাকে বলেননি? বাবার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। উনিও আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না, আমিও ওর ব্যাপারে কিছু বলি না। আই সি। তবে বাবা যা করছেন তা করে যদি শান্তি পান তাহলে আমার বলবার কিছুই নেই। আপনার মা নেই? না, মা বছর 4 হলো মারা গেছেন। আর ভাই বোন? এক দাদা ছিল, আমেরিকা ইঞ্জিনিয়ারিং করত। সে গত বছর মারা যায়। তার মেম সাহেব বউ আর এদেশে আসেনি। এক বোন আছে, তার স্বামী ভোপালে কাজ করে। আমার বিশ্বাস আপনার কাশ্মীরের দৃশ্য সম্পর্কে খুব একটা কৌতূহল নেই। কি করে বুঝলেন? কারণ যে পরিমাণ সময় ঘরে বসে তাস খেলে কাটান। আপনি ঠিকই বলেছেন, আমার মনে কাব্য নেই। আমি কাঠখোট্টা মানুষ। আমার 2-1 জন বন্ধু আর 2 প্যাকেট তাস হলেই হলো।
সরকার একটু হেসে বলল, আমি কিন্তু তাসও খেলি, আবার দৃশ্যও দেখি। সেটা বোধহয় ছেলেবেলায় কাশ্মীরে থাকার জন্য হয়েছে। যাই হোক, বিজয়বাবু উঠে পড়লেন। আমাদের কিন্তু তাসের সময় হয়ে যাচ্ছে, আর সুশান্তকে দলে টেনেছি। আপনারা কেউ? আমরা ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো। আপনারা এখন কিছুক্ষণ খেলবেন তো? 11টা পর্যন্ত তো বটেই। তাহলে ফিরে এসে একবার ঢু মারব। বেশ, কাল আবার দেখা হবে। 3 ভদ্রলোক গুড বাই করে চলে গেলেন। লালমোহনবাবু বললেন, এখন না বেরিয়ে আফটার ডিনার ওয়াকে বেরোলে ভালো তো না? তথাস্তু, বলল ফেলুদা। এখানে কেবিনের সঙ্গে বাবুর্চি রয়েছে, তাকে বলে দিয়েছিলাম রাত্রিরে ভাত আর মুরগির কারি খাবো। দেখলাম দিব্যি রান্না করে। 8:30টার মধ্যে খাওয়া হয়ে গেল। এত তাড়াতাড়ি ঘুম আসবে না, তাই 3 জনেই বেশ উৎসাহের সঙ্গে রাতে গুলমার্গ শহর দেখতে বেরোলাম। নিরিবিলি শহর, তার মধ্যে দিয়ে 3 জন হেঁটে চলেছি। পথে যে লোক একেবারেই নেই তা নয়। ভারতীয়দের মধ্যে বিদেশিদের ট্যুরিস্টও মাঝে মাঝে চোখে পড়ে। সত্যি বলতে কি, হিসেব নিলে বোধহয় বিদেশি ট্যুরিস্টই সংখ্যায় বেশি হবে। লালমোহনবাবু এখনও গুনগুন করে গজল গাইছেন। খালি শীতের জন্য গলায় মাঝে মাঝে অযথা গিটকিরি এসে যাচ্ছে। শীত লাগছে? ফেলুদা জিজ্ঞেস করল। তা লাগছে, তবে মনে হয় খুব স্বাস্থ্যকর ঠান্ডা। তা হতে পারে, কিন্তু আমার মনে হয় এসব জায়গায় বেশি রাত না করাই ভালো। চল তপসে, ফেরা যাক। আমরা উল্টো মুখে ঘুরলাম। শহর আর আমাদের ক্যাবিনের মধ্যে একটা ব্যবধান আছে। সেখানটা বসতি নেই বললেই চলে। আমরা সেই জায়গাটা দিয়ে হাঁটছি, এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটল। একটা কি জানি জিনিস শনশন শব্দে আমাদের মাথার পাশ দিয়ে গিয়ে রাস্তার ধারের একটা গাছের গায়ে লেগে মাটিতে পড়ে গেল। আমাদের মাথা বলছি, কিন্তু আসলে সেটা ঠিক ফেলুদার কান ঘেঁষে বেরিয়ে গেল। ফেলুদার কাছে টর্চ ছিল, সেটা জ্বালিয়ে গাছের তলায় ফেলতেই দেখা গেল বেশ বড় একটা পাথর। সেটা ফেলুদার মাথায় লাগলে নির্ঘাত একটা কেলেঙ্কারি কাণ্ড হতো। প্রশ্ন হচ্ছে, কে এই লোকটা যে এভাবে আক্রমণটা করলো? আর এর কারণই বা কি? আমরা তো সবে এখানে এসেছি, এখনো গোলমেলে ব্যাপার কিছু ঘটেনি। তদন্তের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এই হুমকির মানে কি? কেবিনে ফিরে এসে ফেলুদা গম্ভীরভাবে বলল, ব্যাপারটা মোটে ভালো লাগছে না। আমাকে পছন্দ করছে না কেউ, এবং গোয়েন্দাকে হটানোর চেষ্টার একটাই কারণ হতে পারে কোনো কুকীর্তি হতে চলেছে। অথচ সেটা যে কি সেটা আন্দাজ করার কোনো উপায় নেই। লালমোহনবাবু বললেন, আপনার সেই 32 কোল্ট রিভলভারটা আশা করে এনেছেন? ফেলুদা বলল, ওটা বাক্সেই রাখা থাকে, কিন্তু রিভলভার ব্যবহার করার সময় এখন এলো কই? কোনো ক্রাইমই তো ঘটেনি এখনো। যাই হোক, রাত্রিরে দরজা জানালা সব ভালো করে বন্ধ করে শুতে হবে। এখানে রিস্ক নেওয়া চলবে না। আশ্চর্য ব্যাপার মশাই, আপনার সঙ্গে ছুটিতে কোথাও বেরোলেই কি গন্ডগোল শুরু হবে? ফেলুদা একটু ভেবে বলল, যাই, ওদের সঙ্গে একটু তাস পিটিয়ে আসি। আমি ঘণ্টাখানেকের মধ্যেই ফিরব, আপনারা শুয়ে পড়ুন। আগেই বলেছি যে খিলেনমার্গ যেতে হলে 3 মাইল পাহাড়ে রাস্তা দিয়ে 2000 ফুট উপরে উঠতে হয়। আমরা 2 কেবিনের বাসিন্দারা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়ব। সেটাই করা হলো। আমাদের মধ্যে এক মিস্টার মল্লিকই ঘোড়া নিলেন, আর সকালে হেঁটে যাওয়া স্থির করলাম। শুনেছি পথের দৃশ্য অতি চমৎকার, আর দুপাশে অনেক ফুল গাছ। লালমোহনবাবু বললেন, এই 7 দিনেই এনার্জি বেড়ে গেছে মশাই। এটা 2000 ফুট পাহাড়ে ওঠাটা কোনো ব্যাপারই বলে মনে হচ্ছে না। সত্যি, পথের দৃশ্য অপূর্ব। আমরা 3 জন মোটামুটি একসঙ্গে হাঁটছি, বাকি ওদের দল ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। আমরা দলে আছি সব শুদ্ধ 9 জন। আমরা 3 জন, মিস্টার মল্লিক, বিজয় মল্লিক, ডাক্তার মজুমদার, সুশান্তবাবু, মিস্টার সরকার আর বেয়ারা প্রয়াগ।
প্রায় 2 ঘন্টা লাগলো 2000 ফুট উঠতে, আর উঠেই এক আশ্চর্য দৃশ্য আমাদের হকচকিয়ে দিল। আমরা একটা পাহাড়ের পিঠে এসে উপস্থিত হয়েছি। মাটিতে বরফ, সামনে বরফের পাহাড়, আর উল্টো দিকে ছড়িয়ে আছে গাছপালা, নদী, হ্রদ সমেত দিগন্ত বিস্তৃত উপত্যকা। আর তারও পিছনে আকাশের গায়ে যেন খোদাই করা রয়েছে নাঙ্গা পর্বত। ফেলুদা বলল, এই বোধহয় ক্লাইম্যাক্স। কাশ্মীরে এর চেয়ে সুন্দর আর কি কিছু আছে? লালমোহনবাবু ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বারবার বলছেন, আসুন একটা গ্রুপ তুলি এই বরফের উপর দাঁড়িয়ে। হঠাৎ বাকি দল থেকে একটা শোরগোল শোনা গেল। সেটা একটা প্রশ্নের আকার নিয়ে আমাদের কানে এলো। মন্টু কই? প্রশ্নটা করেছেন মিস্টার মল্লিক, অত্যন্ত ব্যস্ত কণ্ঠে। বুঝতে অসুবিধা হলো না যে মন্টু হলো বিজয় মল্লিকের ডাক নাম, কারণ দলের মধ্যে একমাত্র তিনি অনুপস্থিত। কোথায় গেলেন ভদ্রলোক? এতই পিছিয়ে পড়েছেন? না, তা তো হতে পারে না। এরা একটু ছাড়াছাড়িভাবে হাঁটছিলেন ঠিকই, কিন্তু বিজয়বাবু কি করে একেবারে দলছুট হয়ে গিয়েছিলেন? এবার সুশান্ত সোমের গলা শোনা গেল, আপনি এখানেই থাকুন মিস্টার মল্লিক, আমরা নিচে খোঁজ করে আসছি। যেমন কথা তেমন কাজ। আর এই অনুসন্ধানের পার্টিতে আমরাও যোগ দিলাম। যে পথ দিয়ে উপরে উঠেছি, এবার সেই পথ দিয়েই নেমে যাওয়া। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। লোকটা গেল কোথায়? সুশান্তবাবু গলা তুলে চিৎকার দিলেন, বিজয়বাবু, বিজয়বাবু! কোনো উত্তর নেই। মিনিট 15 নামার পরেই হঠাৎ লালমোহনবাবু এক জায়গায় এসে থমকে থেমে গেলেন। তার দৃষ্টি একটা ঝোপের দিকে। ফেলুদা আর এক মুহূর্ত দ্বিধা না করে দৌড়ে গেল ঝোপটার দিকে, কারণ পাতার ফাঁক দিয়ে একটা জুতো দেখা যাচ্ছে, পাহাড়ে ওঠার বুট। মিস্টার সোম? ফেলুদা হাঁক দিল। মিস্টার সোম দৌড়ে পৌঁছে গেল ফেলুদার পাশে, তার পিছনে বাকি 4 জন। ঝোপের পিছনে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন বিজয় মল্লিক। ফেলুদার নাড়ি টিপেই বলল, হি ইজ অ্যালাইভ। মনে হয় মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেছে। কাছেই একটা ঝর্ণা ছিল, তার থেকে আজলা করে জল এনে মুখে ঝাপটা দিতে ভদ্রলোক চোখ খুলে এদিক ওদিক মাথা নাড়লেন। তারপর অস্ফুট স্বরে প্রশ্ন করলেন, কোথায়? ফেলুদা এগিয়ে গিয়ে বলল, আপনার এ অবস্থা কি করে হলো? কেউ ধাক্কা? আপনি যেখানে পড়েছেন মনে হয় আপনাকে অনেক উপর থেকে গড়িয়ে পড়তে হয়েছে। হ্যাঁ, তাই। একটা ফুল দেখছিলাম ঝুঁকে পড়ে। অজ্ঞানটা হয়েছেন এই গাছের গুড়িতে মাথা ঠোকা খেয়ে? তাই হবে। আপনি দেখুন তো উঠতে পারেন কিনা। ফেলুদা ভদ্রলোকের 2 হাত ধরে নিজের কাঁধের উপর রেখে উঠে দাঁড়ালো। একটু টলমলো অবস্থার পর ভদ্রলোক দেখলাম নিজেকে সামলে নিলেন। ফেলুদা এবার মাথাটা দেখে বলল, একটা জায়গায় চোট লেগেছে, রক্ত বেরোয়নি, তবে জায়গাটা ফুলে গেছে। 2-3 দিন একটু ভোগাবে আপনাকে। এখন আপনি ফিরে চলুন। একটা ঘোড়ার ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হয়, তা না হলে আস্তে আস্তে হেঁটে চলুন। পরে একসময় আপনার সঙ্গে একটু কথা বলার ইচ্ছে রইল। বিজয়বাবু এতক্ষণে মোটামুটি চাঙ্গা হয়ে গেছেন, কেবল 2-1 বার মাথার একটা বিশেষ জায়গায় আলতো করে হাত বোলালেন। আমি মনে মনে ভাবছি, ভদ্রলোকের এ দশা করল কে এবং কেন? গুলমার্গ ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আমরা যে যার ক্যাবিনে চলে গেলাম। ফেলুদা বলল, আগে একটু চা খাওয়া দরকার। খানস আমাকে চায়ের অর্ডার দেওয়ার পর লক্ষ্য করলাম ফেলুদার ভুরুটা অস্বাভাবিক রকম কুঁচকে আছে। চায়ের পর দেখি বিজয়বাবু নিজেই এসে হাজির, সঙ্গে সুশান্তবাবু আর মিস্টার সরকার। বাধ্য হয়ে আপনার কাছে আসতে হলো, বললেন বিজয়বাবু। আমি এত হতভম্ব আর কখনো হইনি। আপনার উপর আক্রোশ থাকতে পারে এমন কেউ নেই এখানে? কে থাকতে পারে বলুন? তাহলে তো সুশান্ত বা ডাক্তার মজুমদার বা মিস্টার সরকারের কথা বলতে হয়। সে তো হাস্যকর ব্যাপার হতো।
কাশ্মীরে এসে পূর্ব পরিচিত কারোর সঙ্গে দেখা হয়নি? না। কলকাতাতে এমন কেউ নেই যার আপনার উপর কোনো আক্রোশ থাকতে পারে? আমি তো সেরকম কারোর কথা জানি না। আপনিও কলকাতাতেই পড়াশোনা করেছেন? হ্যাঁ। গ্র্যাজুয়েট? হ্যাঁ, স্কটিশ চার্চ কলেজ। মোটামুটি নির্ঝঞ্ঝাট ছাত্রজীবন ছিল। ঠিক তা বলা যায় না। কেন? কলেজে সেকেন্ড ইয়ারে থাকতে কুসঙ্গে পড়ি, নেশা ধরি, ড্রাগস। হার্ড ড্রাগস? হ্যাঁ, কোকেন, মরফিন। তারপর বাবা টের পেয়ে যান। বাবা তো তখন জজিয়তি করতেন। হ্যাঁ, তারপর তিনি আমার এই অভ্যাস ছাড়ানোর প্রাণান্ত চেষ্টা করেন, কিন্তু পারেন না। তারপর আশা ছেড়ে দেন। এই অবস্থাতেও আপনি গ্র্যাজুয়েট হতে পেরেছিলেন? আমি খুবই ভালো ছাত্র ছিলাম। আপনি বাড়িতেই থাকতেন? কিছুদিন ছিলাম, তারপরে আর পারিনি। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি। কানপুরে এক আশ্চর্য লোকের সংস্পর্শে আসি। সাধুই বলতে পারেন। নাম আনন্দ স্বামী। তখনও আমি নেশায় মত্ত, কিন্তু ভদ্রলোকের সংস্পর্শে এসে আমার নেশা চলে যায়। একে মিরাকল ছাড়া আর কিছু বলা যায় না। আমি আবার আগের অবস্থায় ফিরে যাই। তারপর বাড়ি ফিরেন? হ্যাঁ, বাবা আমার সমস্ত দোষ ক্ষমা করে দেন। তখন আপনার বয়স কত? 27-28 হবে। তারপর আপনি চাকরি করেন? বাবাই একটা ফার্মে ঢুকিয়ে দেন। আমি এখনো সেখানেই আছি। আপনার জুয়ার প্রতি একটা আসক্তি আছে না? তা আছে। সেটা কোনো সমস্যার সৃষ্টি করছে না তো? না। আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনার কোনো শত্রু আছে কিনা, আপনি কি বলবেন? যতদূর জানি আমাকে খুন করতে চাইবে এমন কোনো শত্রু আমার নেই। ছোটোখাটো শত্রু বোধহয় সকলেরই থাকে। তার পিছনে ঈর্ষা থাকতে পারে। এটা যে অস্বাভাবিক নয় সেটা আপনি নিশ্চয়ই স্বীকার করেন। 100 বার। এবার আরও 2-1 সম্বন্ধে আপনাকে আরও 2-1টা প্রশ্ন করে নিই। ডাক্তার মজুমদারকে আপনি কদিন থেকে চেনেন? উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আজ প্রায় 15 বছর হলো। বেশ, এবার সুশান্তবাবুকে একটা প্রশ্ন। সুশান্তবাবু বললেন, বলুন। আপনি কতদিন হলো মিস্টার মল্লিকের সেক্রেটারির কাজ করছেন? ওর রিটায়ার করার সময় থেকেই। তার মানে 5 বছর। বেয়ারা প্রয়াগ কতদিন আছে? ও ও আন্দাজ 5 বছর। মিস্টার মল্লিকের পুরনো বেয়ারা। মকবুল হঠাৎ মারা যায়, তারপরে উনি প্রয়োগকে রাখেন। বেশ, আজ এ পর্যন্তই থাক। তবে পরে দরকার হলে আবার প্রশ্ন করতে পারি তো? নিশ্চয়ই, বললেন বিজয়বাবু। কি মশাই, আবার যাইকে সেই? শ্রীনগর ফিরে এসে আমরা সকালে বোটের উপর ডেকে বসে চা খাচ্ছিলাম। এমন সময় লালমোহনবাবু মন্তব্যটা করলেন। যেইকে সেই, বলল ফেলুদা। যা বুঝছি ছুটি ভোগ মানেই দুর্ভোগ। ক্রাইম যেন আমাদের পিছনে ওত পেতে থাকে। একটু আরাম করলেই ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে এবার যেরকম হতভম্ব হয়েছি সেরকম কখনো হয়েছি বলে মনে পড়ে না। কোনো খুঁটি যেন খুঁজে পাচ্ছি না। যেটা ধরে একটু এগোবো সব অন্ধকার। তারপর কিছুক্ষণ চুপ থেকে চাটা শেষ করে একটা চারমিনার ধরিয়ে বলল, সুশান্তবাবুকে বলতে হবে একবার যদি মিস্টার মল্লিকের ডায়েরিগুলো দেন। ও ডায়েরি দিয়ে আপনার কি লাভ? জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। কিসে কি কাজে দেয় তা আগে থেকে কেউ বলতে পারে? অবশ্যই মিস্টার মল্লিকের রাজি হওয়া চাই। সেটা সুশান্তবাবুকে একবার জিজ্ঞেস করতে হবে। তা সে তো এখনই পারেন। ওই তো সুশান্তবাবু। সত্যি দেখে ভদ্রলোক শিকারা করে বুলভোর্ডের দিকে থেকে ফিরছেন, সঙ্গে কিছু খরিদ করা জিনিসপত্র। ফেলুদা ডেকের রেলিংয়ের পাশে ঝুঁকে পড়ে তাকে ডাক দিল। ও মশাই, 1 মিনিট এদিকে আসতে পারেন? শিকারাটা আমাদের বোটের কাছে চলে এলো। ফেলুদা বলল, মিস্টার মল্লিকের ডায়েরিগুলো কি আপনি সঙ্গে এনেছেন? সবগুলো।
বললেন সুশান্তবাবু, 24টা আছে। ওগুলো 2-3টে করে ধার নিতে পারি? মল্লিক ফ্যামিলি সম্বন্ধে আর একটু জানতে না পারলে আমি এই নতুন পরিস্থিতির ঠিক কিনারা করতে পারছি না। আমার মনে হয় ডায়েরিগুলো পড়লে কিছুটা সুবিধা হতে পারে। সুশান্তবাবু বললেন, আমি একবার সাহেবকে জিজ্ঞেস করি। নিশ্চয়ই। আমার মনে হয় না উনি কোনো আপত্তি করবেন, কারণ আপনারা তো সবাই শুনেছেন ওর মুখ থেকে। আধ ঘন্টার মধ্যে সুশান্তবাবু 4টে পুরনো ডায়েরি সঙ্গে নিয়ে আমাদের হাউস বোটে এসে হাজির। বললেন, এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, জীবনী যখন বেরোবে তখন তো সবই জানাজানি হয়ে যাবে, কাজেই এখন পড়তে দিতে আর কি আপত্তি থাকতে পারে। আর ক্রাইমের কথাই যদি হয় তাহলে সবই তো খবরের কাগজের রিপোর্টে বেরিয়েছে। ফেলুদা বলল, এগুলো দেখা হয়ে গেলে আরেক সেট আমি আপনার কাছ থেকে চেয়ে আনব। তপসে, তুই আর লালমোহনবাবু বরং যা, মানসবল লেকটা দেখায়। আমি এখন একটু ঘরে বসে কাজ করব। ভালো কথা, বললেন সুশান্তবাবু। আপনারা পাহালগাম যাবেন না? ইচ্ছে তো আছে। কবে যাবেন? আমার মনে হয় আমাদের সঙ্গে গেলেই ভালো। আমরা পরশু যাচ্ছি। ভেরি গুড। মানসবল লেকের মতো স্বচ্ছ জল আমি আর কোনো লেকে দেখিনি। জলের একেবারে তল অবধি উদ্ভিদ দেখা যায়, ভারী অদ্ভুত লাগে দেখতে। লালমোহনবাবু দৃশ্য উপভোগ করলেন ঠিকই, কিন্তু বুঝতে পারছিলাম মাঝে মাঝে ওর ফেলুদার তদন্তের কথা মনে পড়ে যাচ্ছে। একবার বললেন, তোমার দাদা ওই ডায়েরিগুলো পড়ছেন কেন জানি না। যাদের একবার ফাঁসি হয়ে গেছে তারা তো আর খুন খারাপি করতে পারবে না। আমি বললাম, সেটা ফেলুদাকেই বুঝতে দিন না। মানসবল শ্রীনগর থেকে 18 মাইল দূরে। আমাদের ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধ্যা 6:30। ফেলুদা দেখলাম বৈঠকখানার সোফায় বসে তখন ওই ডায়েরি নিয়ে পড়ছে। বলল, সারাদিনে 12টা ডায়েরি পড়ে শেষ করেছে এবং সব কটাই নাকি ইন্টারেস্টিং। কোনো কাজ হলো কি? জিজ্ঞেস করলেন জটায়ু। ফেলুদা বলল, কাজ কিসে হয় সেটা অনেক সময় আগে থেকে বোঝা যায় না। আপাতত আমার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। নতুন কিছু তথ্য বেরিয়েছে, শুধু ডায়েরি থেকে নয়। যেমন বিজয়বাবু বলেছেন যে সেদিন যে উনি ঘাড়ে ধাক্কা খেয়েছিলেন তখন একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করেছিলেন। আমার মতে সেটা আংটি ছাড়া আর কিছুই হতে পারে না। তবে তাতেও যে খুব সুবিধে হচ্ছে তা নয়, কারণ আংটি এখানে 3 জন পড়েন, সুশান্তবাবু, মিস্টার সরকার আর প্রয়াগ। আর যদি এ দলের বাইরে কেউ থাকে তাহলে তো চমৎকার, তাহলে আমাদের কোনো তদন্তই কাজে দেবে না। কিন্তু সেরকম দল কি বেশি ছিল? জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। তা ছিল না ঠিকই, আমার তো একটিও মনে পড়ছে না। একটি ছিল, পাঞ্জাবি দল। তবে তাদের 5 জনের মধ্যে 3 জনই ছিল ঘোড়ার পিঠে। আশা করি আর কোনো গোলমাল হবে না। আপনার মুখে ভুলচন্দন পড়ুক। ভূস্বর্গে এসে এসব ঝামেলা ভালো লাগে না, বিশেষ করে যখন বুদ্ধি খাটাবার কোনো স্কোপ পাওয়া যাচ্ছে না। পাহালগাম যাবার আগে আমরা শ্রীনগরে আর একদিন ছিলাম। তার মধ্যে ফেলুদা মিশ্র মল্লিকের বাকি ডায়েরিগুলো পড়া শেষ করে ফেলল। কি বুঝলেন? জিজ্ঞেস করলেন জটায়ু। ফেলুদা বলল, অন্তত 6টা প্রাণদণ্ড সম্পর্কে উনি নিশ্চিত যে সেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং সেগুলোতে তিনি ভুল করেছেন। এই 6টা কেসেই কারাদণ্ড দেওয়া উচিত ছিল। একটি বিশেষ কেস, সেখানে আবার আসামি হচ্ছেন কাশ্মীরি, নাম সপ্রু। সেখানে ফাঁসির হুকুম দেওয়ার পরে মল্লিকের খুব অনুশোচনা হয়। তারপরেই অবশ্য ওর অ্যানজাইনার পেন আরম্ভ হয় এবং উনি কিছুদিনের মধ্যে রিটায়ার করেন। পাহালগাম থেকে শ্রীনগর থেকে 60 মাইল। লিদর উপত্যকায় ছোট্ট শহর। এক পাশ দিয়ে খরস্রোতা লিদর নদী বয়ে গেছে, তাতে সাহেবরা ট্রাউট মাছ ধরে। শহরের উত্তর পূর্ব দিকে বরফের পাহাড় দেখা যায়। আগে এখানে হোটেল টোটেল ছিল না, এখন অনেক হয়েছে। তবে এখনও ইচ্ছে করলে তাঁবু ভাড়া নিয়ে নদীর ধারে থাকা যায়। আমরা সেভাবেই থাকবো বলে ঠিক করলাম। 4টে ট্যাক্সি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে 12টার মধ্যে আমরা পাহালগাম পৌঁছে গেলাম।
শহরটা এক পেশে, নদীর পশ্চিম দিকে শুধু পাহাড়, বাড়ি ঘরদোর কিছুই নেই, আর পূব দিকে পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট নিয়ে ছবির মতো শহর। আমাদের তাঁবুর জন্য আগেই বলা ছিল, গিয়ে দেখি যে তাঁবু খাটাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। এ তাঁবু স্পেশাল ধরনের মজবুত তাঁবু। এতে ডাইনিং রুম, বেডরুম, অ্যাটাচড বাথরুম সবই আছে। আমাদের একটা তাঁবু আর মল্লিকদের দুটো। সামনে 20 হাতের মধ্যে দিয়ে তোড়ে বয়ে চলেছে লিদর নদী, তার একটানা শব্দ কখনো থামে না। লালমোহনবাবু হলিউডের ছবির কথা বলে চললেন। বললেন, মশাই, একমাত্র ওয়েস্টার্ন ছবিতে এরকম আউটডোর লাইফ দেখেছি, আমাদের আবার কোনোদিন এরকমভাবে থাকতে হবে ভাবতে পারিনি। দুপুরে তাঁবুতে লাঞ্চ খেয়ে এখানেও সঙ্গে কিচেন রয়েছে, সবে বাইরে থেকে বেরিয়েছি এমন সময় সুশান্ত সোম আমাদের তাঁবুর দিকে আসছেন। লাঞ্চ শেষ? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। হ্যাঁ, বললেন ফেলুদা। এখান থেকে 8 মাইল দূরে চন্দনবাড়ি বলে একটা জায়গা আছে, জানেন তো? যেখানে একটা বরফের ব্রিজ আছে। সেটা সারা বছর থাকে? হ্যাঁ। সেটা দেখতে যাবার মতলব করছেন নাকি? গেলে সবাই একসঙ্গে গেলেই তো ভালো হয়। তবে আজই সবে এলাম, আজ ভাবছিলাম পাহালগামটাই ঘুরে দেখব। চন্দনবাড়ি কাল গেলে হয় না? আমাদেরও সেই আইডিয়া, আমি শুধু আপনাদের ইনভাইট করতে এলাম। ফেলুদা বলল, অবশ্যই একসঙ্গে যাব, আমাকে ছাড়া বোধহয় আপনাদের আর চলবে না। এর মধ্যেই যা একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল, এটাকে তো অ্যাটেম্পট মার্ডার ছাড়া আর কিছুই বলা যায় না। বিজয়বাবুর খুব ভাগ্য ভালো যে উনি বেঁচে গেলেন। তাহলে কাল 2টো নাগাদ যাওয়া যাক। এখান থেকে 8 মাইল ঘোড়া করে যেতে হয়, লাঞ্চ করে বেরিয়ে পড়া যাবে। প্রয়াগ? প্রয়াগ? মিস্টার মল্লিক ডাকতে ডাকতে তাঁবু থেকে বেরিয়ে এসেছেন, তার চোখে ভ্রুকুটি। এদিকে প্রয়াগ সামনেই নদীর ধারে হাত মুখ ধুচ্ছে। বোধহয় নদীর শব্দের জন্য শুনতে পাচ্ছে না, বলল ফেলুদা। না, বললেন মিস্টার মল্লিক, ও এমনিতেই কানে একটু খাটো, 3 বার না ডাকলে উত্তর দেয় না। প্রয়াগ এবার ডাক শুনে মনিবের কাছে দৌড়ে গেল। যাও, আমার লাঠিটা নিয়ে এসো। হুজুর, বলে প্রয়াগ তাঁবুর ভিতর চলে গেল। কিছুক্ষণ থেকে দেখছিলাম ফেলুদা প্রয়াগকে এক দৃষ্টে লক্ষ্য করছে। কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। ইতিমধ্যে অন্য তাঁবুটা থেকে বিজয়বাবু আর মিস্টার সরকারও বেরিয়ে এসেছেন। সরকার এদের সঙ্গ ছাড়েননি, মনে হয় পুরো ট্যুরটাই এদের সঙ্গে ঘুরবেন। আমরা কাল চন্দনবাড়ি যাচ্ছি, বললেন সুশান্তবাবু। সকলে প্রস্তাব সায় দিল। ফেলুদা বলল, তোরা দুজনে ডেক চেয়ার নিয়ে নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ কর, আমি একটু পাহাড়ি পথে ঘুরে আসি, মাথাটা একটু পরিষ্কার করা দরকার। কতক্ষণের জন্য যাবে? আমি জিজ্ঞেস করলাম। এই ঘণ্টাখানেক, বলল ফেলুদা। সঙ্গে আপনার বিশ্বস্ত অস্ত্রটি আছে তো? তা আছে। ফেলুদা চলে গেল। লালমোহনবাবুর একটা নতুন গল্পের প্লট মাথায় এসেছে, সেটা আমাকে শুনিয়ে পরখ করে দেখে নিলেন। আমি আবার কিছু ইমপ্রুভমেন্ট সাজেস্ট করলাম। এই করতে করতে প্রায় ঘণ্টা 1.5 বেরিয়ে গেল। নদীর ধারে বসে থাকলে বোরিং লাগে না, তাই সময়টা বেশ কেটে যাচ্ছিল। এমন সময় লালমোহনবাবু বললেন, 2 ঘন্টা হতে চলল, তবু তোমার দাদা এলেন না। সত্যি তো, এটা আমার খেয়ালই হয়নি। কি করা যায় বলো তো? ফেলুদার সঙ্গে থেকে থেকে আমার অভ্যেস হয়ে গেছে মুহূর্তে ডিসিশন নেবার। আমি উঠে পড়লাম। চলুন, ওকে খুঁজতে বেরোই। চলো। ফেলুদা কোন রাস্তা ধরেছে সেটা আমরা জানতাম। আমরা দুজনে সেই পাহাড়ি পথে চড়াই ধরে রওনা দিলাম। পাইন বনের মধ্যে দিয়ে পথ। পরিবেশ চমৎকার, কিন্তু আমাদের সেসব উপভোগ করবার মনের অবস্থা নেই। ফেলুদা বলছিল 1 ঘন্টায় ফিরবে। এ বিষয়ে ওর কথা নড়চড় হয় না, কিন্তু কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। 8 ঘন্টা হাঁটার পরেই যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম। একটা ঝোপের ধারে মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে আছে ফেলুদা। আমার গলা মুহূর্তে শুকিয়ে গেল। লালমোহনবাবু পালস ধরেই বললেন, বেঁচে আছেন, কোনো চিন্তা নেই। ফেলুদাও নড়ে চড়ে উঠল।
তারপরেই উঠে বসে মাথার পিছনে হাতটা দিয়ে মুখ বিকৃত করে বলল, এবার আর মিস করিনি রে, একেবারে মোক্ষমভাবে লক্ষ্যভেদ। উঠতে পারবে? নিশ্চয়ই, ব্যথা তো মাথায়। ফেলুদা উঠে পড়ে আমাদের দুজনের কাঁধে ভর করে কয়েক পা হেঁটে বলল, ঠিক হে, হাঁটতে পারবো। কিন্তু কাউকে কি দেখতে পেলেন? তাহলে তো তদন্ত ফুরিয়ে যেত। সে লোক অত কাঁচা নয়, কটা দিন যাক, আরেকটু মাথা না খাটালে চলছে না। রাত্রিরে মিস্টার মল্লিকের তাঁবুতে আবার প্লানচেট হলো। বলা হয়নি, এর মধ্যে শ্রীনগরে আরেকদিন প্লানচেট হয়েছিল, যাতে আমরাও উপস্থিত ছিলাম। শ্বাসমূল বলে এক মৃত্যুদণ্ডে দণ্ডিত আত্মা এসে বলল যে সে সত্যি খুন করেছিল। আজকের প্লানচেটে ফেলুদা ডায়েরি পড়ে যার কথা বলেছিল সেই কাশ্মীরি মিস্টার মনোহর শপ্রুর আত্মা নামান। আশ্চর্য মিডিয়াম ডাক্তার মজুমদার, 10 মিনিটের মধ্যে আত্মা চলে আসে। শপ্রুর আত্মা প্রশ্ন করল, আমাকে কেন ডেকেছ? মিস্টার মল্লিক বললেন, তোমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলাম আমি। খুনের মামলার আমি জজ ছিলাম। সেটা আমি জানি। আমার বিশ্বাস হয়েছিল তুমি খুনটা করনি। খুন করেছিল হরিদাস ভক্ত। পুলিশ ভুল তদন্ত করেছিল, কিন্তু এখন আর তাতে কিছু এসে যায় না। কিন্তু আমি যে সেই 78 থেকে দুশ্চিন্তায় ভুগছি। তুমি কি আমার কাছে ক্ষমা চাও? হ্যাঁ, বেশ, করলাম তোমাকে ক্ষমা। কিন্তু আমার যেসব আত্মীয় বন্ধু জীবিত আছে তারা তোমায় ক্ষমা করেনি বা করবে না। তাতে কিছু যায় আসে না। আমি তোমার ক্ষমা চাই। বেশ, ক্ষমা করলাম। আমি আসি। প্লানচেট শেষ হলো। মিস্টার মল্লিক আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমরা নিজেদের তাঁবুতে ফিরে এলাম। বালিশে মাথা রাখার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে গেল। আজ এই পর্যন্তই। পড়ছিলাম সত্যজিৎ রায়ের লেখা ভূস্বর্গ ভয়ঙ্কর, আজ 2য় পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।